খুব বেশি করে আজকে আমাদেরকে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকার বলছেন। পার্লামেন্টের তুইটা আমার মনে হয় খুবই আনপাল্টারেবল এবং অসঙ্গত একটি শব্দ। আমি জানি না মাননীয় স্পিকার এটাকে এক্সপান্স করছে কিনা ওনার অর্থনীতি। এখন সেই জন্যে সরকারি দলের প্রতি বেশ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার বিগিনিংয়ের যে স্পিচটা ছিল সেটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি শব্দ বোধহয় গুপ্ত নাকি একটা বলেছে। এগুলা টুকটাক কার কি উইকনেস আছে বলে যদি আমরা এক্সপোজ করতে চাই, তাহলে আমাদের পারস্পরিক যে রেসপেক্ট এবং কনফিডেন্সটা হবে সেটাতে কিন্তু আবার ঘাটতি হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রী জুলাই চার্টার ব্যাপারে কিছু কথা বলছেন, আমার সময় কম। আসলে জুলাই চার্টার আমরা তৈরি করেছি কয়েক মাস ধরে, 31টা রাজনৈতিক দল একত্রিত হয়ে এই জুলাই চার্টারটা তৈরি করা হয়েছিল এবং সেখানে বিএনপির পক্ষ থেকেও অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠ ভূমিকা সেখানে রাখা হয়েছে এবং সেটাকে আমরা সাইন করেছি। কিন্তু পরবর্তীতে যে কতগুলো জিনিস যে দল ক্ষমতা মেজরিটি পাবে তার অনুসারে করবে, এটা কিন্তু আমাদের আলোচনার অংশ ছিল না। দ্যাট ওয়াজ অলসো প্রতারণা। এই প্রতারণা কার পক্ষ থেকে হয়েছে এটা ন্যাশনের কাছে আমরা এক্সপোজ করবো ইনশাআল্লাহ। এরপরে সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে গণভোট তো আমরা সকলে মিলে করছি। এটা আসছে অলরেডি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছিলেন। গণভোটের আপনারা ভূমিকা নিচ্ছেন কীভাবে আমি বলি। প্রথম হচ্ছে, আমরা চেয়েছিলাম যে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে হোক। আগে গণভোট হয়ে যাবে, পরে জাতীয় নির্বাচন হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে খুব স্ট্রংলি তারা বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে হবে এবং আপনাদের দাবির পক্ষেই আমাদের নারাজির পরও গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হয়েছে। তো আপনারা এখন বলছেন যে এটা জায়েজ হয়নি। তো জায়েজ তো যদি এখন না হয়, আগেও না জায়েজ ছিল, আগেও অবৈধ ছিল, আগেও অসাংগঠনিক ছিল। তো সেটার পক্ষে আপনাদের সকলের বক্তব্য আছে। আমি পত্রিকায় কাটিং আছে, পেশ করার সময় পাবো না। এবং গণভোট যদি কোনোভাবেই আলাদা হতে না পারে, এই ব্যাপারে আপনাদের অনেক তৎপরতা ছিল, আমাদের আন্দোলন ছিল, আমরা সংগ্রাম করেছিলাম সেদিনও যে যাতে করে আলাদা হয়। যদি আলাদা সেদিন হতো তাহলে কিন্তু আপনাদের এই চান্স নিয়ে সুযোগ নিয়ে এই বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ হতো না। মাননীয় স্পিকার, আপনি জানেন যে হিটলারের সময় একটা গণভোট হয়েছিল, হিটলার সেটাকে অ্যাকসেপ্ট করে। আর আমাদের এই উপমহাদেশে একটা গণভোট হয়েছিল কাশ্মীর ইস্যুতে, সেই কাশ্মীর ইস্যুর গণভোটও ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু অ্যাকসেপ্ট করে নাই এবং সেই অ্যাকসেপ্ট না করার কারণে আজও কাশ্মীরের সেই সমস্যার সমাধান হয়নি এবং শত শত হাজার হাজার মানুষ এখনও মৃত্যুবরণ করছে, এখনও তাদেরকে স্বাধীনতার সংগ্রামে লড়াই করতে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে দেশের জন্য কল্যাণকর যেটা মেজরিটি 2/3 ভিত্তিতে যদি আপনারা যেটাই আপনাদের ইচ্ছা হবে যা ইচ্ছা তাই করতে থাকেন, তাহলে এই দেশ আবার পিছিয়ে যাবে এবং আমরা যে একটা সুস্থ রাজনীতি এবং সুস্থ পার্লামেন্ট চাই সেটা অর্জন করা কিন্তু সহজ হবে না এবং ব্যাহত হবে। আমি খুব শর্টলি দু একটা ভুল তথ্য যেটা আজকে অনেকে দিয়েছেন সেই ব্যাপারে কথা বলতে চাচ্ছি। প্রথম হচ্ছে, আমরা জামাত ইসলামী পাকিস্তানের বিরোধী ছিল বলে যে তথ্য আসছে, এটা একেবারেই অসত্য তথ্য। কারণ সৈয়দ আবুল মওদুদী প্রথম 2 নেশন থিওরির প্রবক্তা ছিলেন সৈয়দ আবুল মওদুদী এবং তার খুব স্ট্রং একটা বই লেখা ছিল, সেটাকে তৎকালীন মুসলিম লীগ পলিটিক্যালি হাজার লক্ষ কপি ছাপিয়ে সারা পাক ভারত উপমহাদেশের মানুষের কাছে, মুসলিমের কাছে পেশ করেছিলেন এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরেই উনি কিন্তু পাকিস্তানে মাইগ্রেট করেছেন। উনি যে কথাটা বলেছিলেন সেটা না বোঝার কারণে কেউ বিভ্রান্ত তৈরি করছে। উনি বলেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে একটি স্বাধীন ভূখণ্ড দরকার। উনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন। তবে উনি বলেছিলেন যে সমস্ত নেতৃত্বের মাধ্যমে আন্দোলন চলছে, এই নেতৃত্বের পক্ষে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে কিনা এই ব্যাপারে উনি তার
ডাউটের কথা উনি পেশ করেছিলেন। তো দুটা তো টোটালি ডিফারেন্ট জিনিস। কিন্তু যারা এটাকে বাজেভাবে ইউজ করে কন্ডেম করতে চায়, তারাই এই সত্যটিকে অন্যভাবে তারা পেশ করতে চাচ্ছে। হি ওয়াজ টোটালি ইন ফেভার অফ পাকিস্তান। এবং একজন ভাই এখানে বললেন যে উনি 47-এ বিশ্বাস করেন না। তো উনি যদি 47-এ বিশ্বাস না করেন, তাহলে বাংলাদেশ কীভাবে হইত? কারণ বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মিলেই তো 47-এর স্বাধীন বাংলাদেশ। এবং সেখান থেকে তো আবার আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা বাংলাদেশ করেছি। অবশ্য ওনার এই চিন্তা, ওনার এই বক্তব্য ওনার চিন্তার সাথে একরকম। কারণ ওনারা আসলে পাকিস্তানেও চান নাই, বাংলাদেশও পরবর্তী পর্যায়ে তারা কীভাবে নিয়েছেন জানি না, কারণ তারা এক ইন্ডিয়া চেয়েছিলেন। এবারও যখন সংগ্রাম চলছিল, ওনারা কিন্তু আশ্রয় নিয়েছেন, ইন্ডিয়াতে গিয়ে সংগ্রাম করেন নাই। তো উনি বলছেন যে হাসিনার কারাগার উনি যেতে চান না, এই জন্য ভারত পালাই গেছেন। তো সেটা ওনার ব্যাপার, আমি খুব ক্রিটিসাইজ করতে চাই না। সুতরাং অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে। এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে, আমরা তো আশ্চর্য হওয়ার মতো কিছু মনে করি না। মাননীয় আরেকজন সদস্য ভাই বলেছেন যে আমরা ম্যাডাম যখন জেলে ছিল বা অত্যাচার হয়েছে, জামাত কোনো বিবৃতি দেয়নি। এটা একেবারে অসত্য কথা। আমরা বারবার বিবৃতি দিয়েছি, সব ইস্যুতে আমরা বক্তৃতা, শুধু বক্তৃতা নয়, আমরা ওনার মুক্তির জন্য মিছিলও করেছি এই রাজপথে। এখন আমি আশা করব যেসব লোকেরা এইসব তথ্য দিচ্ছেন, তারা আরেকটু কষ্ট করে বিভিন্ন রেকর্ডে যেটা আছে সেই তথ্যটা ওনারা জেনে নেবেন। প্রত্যেকটা ইস্যুতে, যেমন অনেক সময় বিএনপিও আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন, আবার অনেক সময় দেন নাই। যেমন আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসির অর্ডার হয়েছিল, সেদিন আমি রাত্রে 10টার দিকে ম্যাডামের বাসায় গিয়েছিলাম একটা রিকোয়েস্ট করার জন্য। এবং সেখানে আমার সাথে আজকের বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেলও দেখা হয়েছিল, ওনার শোনা আছে কিনা আমি জানি না।